দ্বন্দ্ব সংঘাত রাজনীতির মধ্যে ছিল, আধিপত্য ছিল, কর্তৃত্ব ছিল, প্রতিযোগিতা, এবং ওটা রাজনীতির বাইরে ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার কি সরকার? প্রথমত হচ্ছে আপনি এটাকে সরকার বলতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে তার প্রধান এবং একমাত্র কাজ। সাম্য নৃশংসভাবে মারা গিয়েছে। আপনি জানেন যে ঘটনাটা আমি যতটুকু জানলাম, তাকে বেশ কিছু সময় ধরে এই ঘটনাটা ঘটেছে এবং শেষ পর্যায়ে তারা তাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়। বায়েজিদ নামে একজন তার বন্ধু বলছিল যে একজনকে তারা আটকাতে সক্ষম হয়েছিল, কিন্তু যেহেতু সাম্য প্রায় মারা যাচ্ছিল এরকম মনে হচ্ছিল, প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাকে দ্রুত তারা ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং একজনকে ক্যাপচার করে রেখে যায় অনেক সংঘবদ্ধ জনতার কাছে। তখনও পর্যন্ত কিন্তু পুলিশ পৌঁছায় না এবং পরে শোনা যায় যে সে চলে গিয়েছে বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে, অথবা তাকে দুর্বৃত্তরা নিয়ে যেতে সক্ষম হয়েছে ওই জনতার কাছ থেকে বা যাদের কাছে রেখে যাওয়া হয়েছিল তাদের কাছ থেকে। পরিস্থিতিটা কি মনে করেন দেখেন আপনি যে এত বড় একটা ঘটনা দীর্ঘ সময় ধরে ঘটেছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা যায়নি। তারপর ঘটনার পর তাদেরকে গ্রেপ্তার করার কোনো তৎপরতা সেরকম দেখা যায়নি। এখনো পর্যন্ত প্রকৃত হত্যাকারী গ্রেপ্তার হয়নি বা হত্যায় কারা জড়িত সেটাও নিশ্চিত বা চিহ্নিত করা গিয়েছে বলে আমার কাছে মনে হয় না। 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ পাঠিয়েছে এবং তাদেরকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে। যতটুকু তাদের জিজ্ঞাসা করা হয়েছে আদালতে পাঠানোর আগে, তাতে পুলিশ বলতে পারেনি যে না এদের কম বেশি সম্পৃক্ততা আছে। অর্থাৎ 10-12 জন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র যে রাজনীতির সাথে জড়িত এবং এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র দলের একজন সক্রিয় দায়িত্বশীল নেতা হিসেবে, তাকে জীবন দিতে হবে। রুবেল ভাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনিও বেড়ে উঠেছেন, আপনিও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তখনকার পরিবেশের সাথে এখনকার পার্থক্যটা কি দেখেন? পার্থক্য হচ্ছে তো তখনকার দ্বন্দ্ব সংঘাত রাজনীতির মধ্যে ছিল, আধিপত্য ছিল, কর্তৃত্ব ছিল, প্রতিযোগিতা, এবং ওটা রাজনীতির বাইরে ছিল না। মানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। একটা রাজনৈতিক সংগঠন তার আধিপত্য বিস্তার করতে চেয়েছে, সেই ছিল। সহ অবস্থানও ছিল আমাদের সময়টাতে। পরবর্তীতে সহ অবস্থান নাই। গত 17 বছরে ছাত্রলীগ একচ্ছত্র আধিপত্য, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরণ, নির্যাতন হলে, এগুলি সবই তো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে বিগত সময়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তো একটা নিরাপদ ক্যাম্পাস চাই। বিশেষ করে 5 আগস্টের পর আমরা তো মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে ছাত্রদের একটা নিরাপদ স্থান। সব রাজনৈতিক সহযোগী সংগঠন যদি ছাত্র দলের বলেন, অন্যান্য ছাত্র সংগঠন বলেন, সেগুলি অবাধে তাদের রাজনৈতিক চর্চা করবে, প্রতিযোগিতা থাকবে, ক্যাম্পাসে সবার অবস্থান নিশ্চিত হবে, সাধারণ ছাত্ররা নিরাপদ থাকবে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে। কিন্তু সেই পরিবর্তনটা কি হয়েছে? হয়নি। আপনি এখনো দেখেন যে ক্যাম্পাসে তো সাম্যকে জীবন দিতে হলো, এবং সে কিন্তু সাধারণ একজন ছাত্র না, তার রাজনৈতিক অবস্থান রয়েছে। মানে কি? আমি আপনাকে বলতে চাই যে রাজনৈতিক অবস্থান থাকা মানে কিন্তু সে নিজেকে কম বেশি ফোকাস করতে জানে, প্রোটেক্ট করতে জানে। সে তো একেবারে ভীত সন্ত্রস্ত একটা সাধারণ ছাত্র না, তাই না? তাকে কিন্তু সে প্রোটেক্ট করার প্রাথমিক অবস্থানটা তার আছে, তারপর তাকে জীবন দিতে হয়েছে। সেখানে প্রতিবাদ সে কিছুটা করতে জানে, একটু প্রতিরোধও করতে সে জানে, তারপরও কিন্তু সে নিজেকে সেভ করতে পারেনি। আর সাধারণ ছাত্রের অবস্থা তখন কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার কি সরকার? প্রথমত হচ্ছে আপনি এটাকে সরকার বলতে পারবেন না। সরকারের সংজ্ঞাটা কি? সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত নির্দিষ্ট মেয়াদের জন্য রাষ্ট্র ব্যবস্থাপনার কর্তৃপক্ষকে সরকার বলে। জি, কিন্তু তারা ব্যাখ্যা দিচ্ছেন জনসমর্থনের মধ্য দিয়েই তো তারা এসেছেন। শেখ হাসিনা পতনের আগে তো ব্যাপক জনসমর্থন ছিল। তারা তো 41 বছর সাল পর্যন্ত সবাই দেখতে চেয়েছে। সেই জনগণ কি বাংলাদেশ থেকে চলে গিয়েছে নাকি? আছে না বাংলাদেশে? না, এই অন্তর্বর্তী সরকারের পেছনে আপনাদেরও তো সমর্থন আছে। সেটা আরেক বিষয়। এখন ধরেন অনেকে তো এও বলেছে এখনো পর্যন্ত তো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়, এরকম কিছু জনগণ তো বাংলাদেশে আছে। কি তারা কি জনগণের বাইরে? মেজরিটি জনগণ কি চায়? মেজরিটি জনগণ চাওয়ার একমাত্র পন্থা হচ্ছে ভোট। সেই ভোট ছাড়া, নির্বাচন ছাড়া আপনি মেজরিটি জনগণের চাওয়া বাস্তবায়ন হয় না। অনেকে বলেন যে, অনেকে এই ধরনের বলে থাকেন যে এই ভোটের আগে গণভোটের একটা ব্যবস্থা করা হোক, যে আসলে মানুষ কি চায় এটা বোঝার জন্য। আপনারা এই বিষয়টা কিভাবে দেখেন? গণভোটের প্রয়োজন হবে কেন? মানুষ কি চায় সেটা বোঝার জন্য তো আপনার জাতীয় নির্বাচন দরকার, সেটাই তো মানুষ চাইবে।
উনরা যদি এত বেশি কনফিডেন্ট হয়, ওনাদের ক্ষমতায় থাকার প্রয়োজন হয়, ক্ষমতার লোভিতা যদি ওনাদের গ্রাস করে, ওনারা তো রাজনৈতিক দল একটা ওনাদের ছত্রছায়া হয়েছে, তার নেতৃত্ব দিয়ে পদত্যাগ করে এসে নির্বাচনে অংশ নিতে সমস্যা কোথায়? শাসনতন্ত্রে কি সংস্কার করতে চাই, শাসন কাঠামোতে কি সংস্কার করতে চাই, রাজনীতিতে কি সংস্কার করতে চাই, প্রাতিষ্ঠানিক সংস্কার কি হবে, নির্বাচন কমিশনে কি সংস্কার হবে, নির্বাচিত হওয়ার পর জনগণের জন্য রাজনীতির কি সংস্কার প্রয়োজন, সবই তো উল্লেখ করা হয়েছে। সময়সীমাটা কি রকম দরকার সেটার জন্য? এটা করার জন্য প্রয়োজন ছিল সর্বোচ্চ 6 মাস। আপনি কালক্ষেপণ করেছেন, অর্থাৎ আপনি 6 মাসেই প্রয়োজনীয় সংস্কার করে একমতের ভিত্তিতে আপনি জাতীয় নির্বাচন দিতে পারতেন। মনে রাখা দরকার, আমি যেখানটা ছিলাম, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে তার প্রধান এবং একমাত্র কাজ। আর সেটি করার যতটুকু সময় লাগবে তার মধ্যে রুটিন কাজগুলি করা। আপনি একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে থাকা বাঞ্ছনীয় এবং বাধ্যতামূলক মনে রাখবেন। যখন গণঅভ্যুত্থান বলেন, বা ধরেন রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে বলেন, অথবা ধরেন সাময়িক হস্তক্ষেপ বলেন, এর কারণে কোনো কোনো সময় একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন, অথবা সংকটকালীন সরকার বলেন, তৈরি হয়। কিন্তু সেই সরকারের মূল কাজই হয় একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা।